আমরা মেথডস অফ এস্টিমেশন অফ রান অফ ডিসকাস করছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা ওয়াটারশেড সিমুলেশন অর ইউজ অফ হাইড্রোলজিক মডেল ডিসকাস করেছি অলরেডি। এই মেথডটা আমরা যেটা ডিটেল দুটা মেথড আছে রিমেইনিং দুটা দেখব। প্রথমটা হচ্ছে SCSCN, দ্যাট মিন্স সয়েল কনজারভেশন সার্ভিস কার্ভ নাম্বার মেথড। এই মেথডটা widely used, simple, predictable, stable এবং এটা conceptual based method। তো এই মেথডটা আমেরিকার সয়েল কনজারভেশন সার্ভিস ডেভেলপ করে এবং এখানে একটা প্যারামিটার ইউজ করা হয় CN। আর এটার মেইন পারপাসটা হচ্ছে কোনো একটা রেইনফল ইভেন্টে কোনো একটা ক্যাচমেন্টে কত রান অফ ডেভেলপড হবে, জেনারেটেড হবে সেটা প্রেডিক্ট করে। তো এটা বেসড অন থিওরিটিক্যাল এটার বেসিস আছে। এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, কনজারভেশন অফ মাস। তার মানে যা প্রেসিপিটেশন হবে তার রান অফ হবে, কিছু ইনিশিয়াল লস হবে আর ইনফিল্ট্রেশন হবে। evapotranspiration ডিউরিং দি রেইনফল খুবই কম থাকে, এটা নেগলেক্ট করা হয়। তাহলে দিস ইজ দি বেসিক ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন। আর দুইটা অ্যাজাম্পশনস আছে বা হাইপোথেসিস। ফার্স্ট হাইপোথেসিসটা হচ্ছে যা রান অফ হবে divided by ratio over the actual runoff to potential maximum runoff। তো এখানে দেখো অ্যাকচুয়াল রানঅফটা হচ্ছে আর ম্যাক্সিমাম পটেনশিয়াল কখন হবে, যদি ইনফিল্ট্রেশনটা 0 হয় তাহলে রানঅফ উড বি ইকুয়াল টু P মাইনাস A। তাহলে এই P মাইনাস এটা হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল রানঅফ, যে ম্যাক্সিমাম পটেনশিয়ালি কত হতে পারে। পিটা এখানে প্রেসিপিটেশন, আরটা হচ্ছে রেইনফল এক্সেস বা ডাইরেক্ট রান অফ, এটা হচ্ছে ইনিশিয়াল লস যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, এন্ড FA ইজ দি কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ডেপথ অর ভলিউম যেটাই আমরা বলি, তবে নরমালি ডেপথে ক্যালকুলেট করা হয়। আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ইনফিল্ট্রেশন অর রিটেনশন ডিভাইডেড বাই পটেনশিয়াল ম্যাক্সিমাম রিটেনশন অর্থাৎ ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন। এই দুইটা সমান, এটা একটা হাইপোথেসিস। এখন এইটা যদি আমরা বলি ইকুয়েশন 2 আর এটা ইকুয়েশন 1, আমরা ইকুয়েশন এই 2টা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে এবং আমরা যদি একটু ওয়ার্কআউট করি তাহলে এখানে একটা রান অফ এর ইকুয়েশন আসবে। সেটা হচ্ছে রান অফ ইজ ইকুয়াল টু প্রেসিপিটেশন মাইনাস ইনিশিয়াল লস স্কয়ার divided by P minus IA plus S. S is the maximum potential or potential maximum retention or infiltration. তো এখানে দেখো দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে আমাদের, তাহলে এটা যদি আমি ব্যবহার করতে চাই ফর এ গিভেন প্রেসিপিটেশন তাহলে দুইটা আননোন আছে, একটা হচ্ছে ইনিশিয়াল লস আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল রিটেনশন। তো এখানে এই দুইটাকে একটাতে কনভার্ট করার জন্য একটা আরেকটার সাথে রিলেশনশিপ দরকার, এবং SCS ইউনাইটেড স্টেটস এর সয়েল কনজারভেশন সার্ভিস এদের অনেক এক্সটেন্সিভ স্টাডি থেকে তারা দেখেছে যে IA ইনিশিয়াল লসটা হচ্ছে 20% অফ ম্যাক্সিমাম রিটেনশন, ম্যাক্সিমাম পসিবল অর পটেনশিয়াল রিটেনশন। তো এটা আবার ইন্ডিয়া এটাকে মডিফাই করেছে, তোমাদের বইতে আছে। ওরা আবার পেয়েছে এটা 0.3, ওরা রিকমেন্ড করেছে ইনস্টেড অফ 0.2 তারা ইউজ করেছে 0.3। তো আমরা আমাদের দেশে যেহেতু এটাকে অ্যাডাপ্ট করা হয়নি অথবা এটাকে স্টাডি করা হয়নি, আমরা এখনই স্ট্যান্ডার্ড যেটা SCS এর ইকুয়েশন সেটাই আমরা ফলো করব। তাহলে দিস ইজ অ্যানাদার হাইপোথেসিস or assumptions. একটা assumptions হচ্ছে ratio of actual runoff to maximum possible runoff is equal to actual infiltration to maximum possible infiltration or retention, আর আরেকটা হচ্ছে initial loss is equal to 0.2 S। তাহলে যদি আমরা এটা এখানে বসাই এই ইকুয়েশনে তাহলে আলটিমেট ইকুয়েশন উইল কাম, এখানে R is equal to
minus 0.2 s, তার মানে আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম পসিবল রিটেনশন অর ইনফিল্ট্রেশন। তাহলে যা বৃষ্টি হয় একটা ক্যাচমেন্টে, ম্যাক্সিমাম পসিবল রিটেনশনটা কখন হবে? এটা নির্ভর করে কতগুলো ফ্যাক্টরের উপরে। আর এই ফ্যাক্টর গুলো আমরা, ওরা যেটা করেছে SCS, তারা এই ফ্যাক্টর গুলোকে লাম্প করে একটা প্যারামিটার, ডাইমেনশনলেস প্যারামিটার ইউজ করেছে, কার্ভ নাম্বার। এখানে এই কার্ভ নাম্বারটা অর্থাৎ SCS এক্সপ্রেস S in terms of dimensionless parameter CN, এবং এই CN-টা বলা হয় কার্ভ নাম্বার। তো এই কার্ভ নাম্বারটার তারা প্রপোজ করেছে যে কার্ভ নাম্বার S is equal to 1000 divided by CN minus 10। আমেরিকানরা ইংলিশ ইউনিট ইউজ করে, তাহলে এটা হচ্ছে ইন ইঞ্চ, যখন নাকি এসটা পাবো ইন ইঞ্চ, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে মিলিমিটার। সো ইফ আই কনভার্ট দিস টু মিলিমিটার, we know 1 inch is equal to 25.4 millimeter. So আমরা এখান থেকে এটাকে কনভার্ট করে দিস ইজ দি ইকুয়েশন অফ S in terms of CN, কার্ভ নাম্বার। একটু আগে আমরা বললাম যে ম্যাক্সিমাম রিটেনশনটা কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে, সুতরাং এই যে CN কার্ভ নাম্বার, এটাও ডিপেন্ড করবে কতগুলো ফ্যাক্টরের উপরে। আর থিওরিটিক্যালি এটার ভ্যালুটা মে ভ্যারি ফ্রম 0 to 100। 0 কখন হবে? যদি CN 0 হয় তাহলে S is equal to infinity, তার মানে সব পানি রিটেইনড হয়ে যাবে, কোনো রান অফ হবে না। এরকম হতে পারে, অর্থাৎ যদি খুব স্যান্ডি টাইপ সয়েল থাকে, অর্থাৎ শুধুমাত্র এটা যদি খুব পোর্স টাইপ স্ট্রাকচার থাকে, অর্থাৎ ইনফাইনাইট ইনফিল্ট্রেশন আর অ্যাবস্ট্রাকশন ক্যাচমেন্ট যদি হয়, তাহলে CN এর ভ্যালুটা হবে 0। আর CN এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে পারে 100। এটা যদি 100 হয় তাহলে S is equal to 0, অর্থাৎ কোনো রিটেনশনই হবে না। তার মানে এটা যদি ওয়াটার সারফেস হয় অথবা একেবারে কমপ্লিটলি ইনফিল্ট্রেবল যদি পেভমেন্ট হয়, তাহলে এটা 100 হবে ফর ইম্পারভিয়াস and water surfaces এর জন্য CN may be theoretically 100, but for practically এই ভ্যালুটা ভ্যারি করে from 40 to 98। আর এই কার্ভ নাম্বারটা তাহলে আমরা যেটা বললাম অ্যাবস্ট্রাকশন অর্থাৎ রিটেনশন, এটা কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এই ফ্যাক্টরগুলো লাম্পড ইনটু 3 গ্রুপ: সয়েল টাইপ, অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন এন্ড ল্যান্ড ইউজ। এই তিনটা ফ্যাক্টরে তারা ডিভাইড করেছে। সয়েল টাইপ, যেমন এই সয়েল টাইপের কোনটা ইন্টারেস্ট, সেটা হচ্ছে তার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা। তো সেই অনুযায়ী এই সয়েল টাইপটাকে আবার 4টা গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C। গ্রুপ C এন্ড গ্রুপ D, এই 4টা A, B, C, D। তাহলে গ্রুপ এটা হচ্ছে লো রান অফ পটেনশিয়াল টাইপের সয়েল। তার মানে লো রান অফ কোনটায় হবে? যদি স্যান্ডি ডিপ স্যান্ড হয়, অ্যাগ্রিগেটেড সয়েল হয় অথবা ডিপ লোয়েস হয়, তাহলে এইটা লো রান অফ জেনারেটিং সয়েল। মডারেটলি লো রান অফ পটেনশিয়াল সয়েল, এটা হচ্ছে স্যালো লোয়েস অথবা স্যান্ডি লোম টাইপ যদি সয়েল হয়। আর আরেকটা হচ্ছে মডারেটলি হাই রান অফ, তার মানে এটা যদি ক্লে লোম হয়, স্যান্ডি লোম, এটা ক্লে লোম টাইপ সয়েল। আর আরেকটা যদি একদম ক্লে হয়, প্লাস্টিক ক্লে, তাহলে হাই রান অফ পটেনশিয়াল। তাহলে এই যে গ্রুপটা, সয়েলের গ্রুপটা, এটা হচ্ছে, এটাকে অনেক সময় হাইড্রোলজিক্যাল সয়েল গ্রুপও বলা হয়, বিকজ ইট ইজ রিলেটেড টু রান অফ এন্ড ইনফিল্ট্রেশন। তাহলে এরকম আমাদের সয়েল টাইপের উপরে নির্ভর করবে। আর আরেকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন, মানে হচ্ছে রান অফটা যখন হবে তখন ক্যাচমেন্টের অ্যাভারেজ ময়েশ্চার কন্ডিশনটা কেমন, whether it is wet, dry or average। এটাকে 3টা গ্রুপে ভাগ করা হয় অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন। এরা হচ্ছে 1 হচ্ছে ড্রাই, 2 হচ্ছে অ্যাভারেজ, 3 হচ্ছে ওয়েট। আর এইটা ওয়েট কিংবা ড্রাই অথবা অ্যাভারেজ যেটা হবে, ইট ডিপেন্ডস অন এই ক্যাচমেন্টের লাস্ট 5 ডে অ্যাকুমুলেটেড রেইনফল ম্যাগনিটিউডের উপরে।
আর আরেকটা নির্ভর করবে ক্যাচমেন্টটা কি ফ্যালো ল্যান্ড, ডরমেন্ট সিজন, নাকি এটা একটা গ্রোয়িং সিজন, ক্রপ গ্রো করছে, এর উপরে নির্ভর করবে। তো এখানে ড্রাই হচ্ছে যদি ডরমান হয় তাহলে লেস দেন 13 মিলিমিটার, যদি লাস্ট 5 ডেতে বৃষ্টি হয় উই কল ইট ড্রাই। তাহলে এরকম একটা ক্রাইটেরিয়া আছে যে লাস্ট 5 ডের ম্যাগনিটিউড অফ রেইনফল এন্ড সিজনটা কোনটা, এটা কি ফ্যালো সিজন, ডরমেন্ট সিজন না গ্রোয়িং সিজন, তার উপরে ভিত্তি করে আমরা কন্ডিশনটা পেতে পারি অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন। তবে অ্যাভারেজটা আমরা নর্মালি ইউজ করবো অ্যাভারেজ সিচুয়েশন। অ্যাভারেজ সিচুয়েশনটা যদি না থাকে তাহলে অ্যাভারেজ সিচুয়েশন, আর যদি রেইনফল ফর দ্য লাস্ট 5 ডেজ দেওয়া থাকে তাহলে, এবং যদি ল্যান্ডের ইউজ এখন কি হচ্ছে না হচ্ছে না তার উপরে ভিত্তি করে আমরা এখান থেকে অ্যাসেস করতে পারবো অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশনটা কি। আর আরেকটা হচ্ছে ল্যান্ড ইউজ। তো ল্যান্ডটা কি এগ্রিকালচারাল ল্যান্ড হলে কি ধরনের এগ্রিকালচারাল ল্যান্ড, এটা whether it is cultivated or not, তারপর এখানে ট্রিটমেন্টটা কেমন, এবং এটা যদি আরবান এরিয়া হয় whether it is লন অথবা রেসিডেন্সিয়াল এরিয়া না কমার্শিয়াল এরিয়া না পেভড রোড, এটার উপরে ভিত্তি করে আমরা এভারেজ কন্ডিশনের অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন এভারেজ এর জন্য কতগুলো ভ্যালু সাজেস্টেড আছে, যেটা তোমাদের বইয়ের টেবিল 5.6 আমরা একটু এটা দেখতে পারি। এখানে দেখো এটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড হলে এভারেজ কন্ডিশন, ছোট করে নিই। এখানে ল্যান্ডের ইউজ, তারপরে ট্রিটমেন্ট প্র্যাকটিস, হাইড্রোলজিক কন্ডিশন, এই তিনটার উপরে ভিত্তি করে সয়েল টাইপ এ হলে, সয়েল টাইপ বি হলে, সয়েল টাইপ সি হলে ভ্যালুগুলো কত এইখানে দেওয়া আছে। সো আমরা এই ভ্যালুগুলো এখান থেকে, যেমন এটা যদি প্যাডি হয় রাইস, প্যাডি ফিল্ড হলে যেখানে ফ্লাডের, তাহলে দেখা যাচ্ছে যে এর ভ্যালুগুলো যে কোনো সয়েল টাইপই হোক না কেন এই এভারেজ অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশনের জন্য এই সিএন এর ভ্যালুগুলো হচ্ছে 95। তার মানে সিএন যদি 95 হয় তাহলে রান অফটা কম হবে, রিটেনশনটা কম হবে, আর রিটেনশনটা কম হলে কি হবে, ম্যাক্সিমাম রান অফ হবে এখানে। তাহলে এরকম আমরা বিভিন্ন ভ্যালুগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ডিপেন্ডিং আপন whether the land is cultivated, contoured and terraced, and condition is poor or good, then we can select the value from that table. আর সুগার ক্যানের জন্য এটা আলাদাভাবে আরেকটা টেবিল আছে। একইভাবে আরবান এরিয়ার জন্য এরকম ভ্যালুগুলো সাজেস্টেড আছে। আরবান এরিয়া হলে হাইড্রোলজিক সয়েল গ্রুপ যদি এ বি সি ডি হয়, আমরা তাহলে এখান থেকে এই ভ্যালুগুলো সিলেক্ট করতে পারি। আর এই যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি, এই ভ্যালুগুলো হচ্ছে CN2, অর্থাৎ এটা সেকেন্ড এভারেজ কন্ডিশনের জন্য। আর যদি এইটা আমরা ড্রাই এর জন্য কনভার্ট করি, দিস ইজ দি এম্পিরিক্যাল ইকুয়েশন ইউ হ্যাভ টু ইউজ, অর্থাৎ সিএন ভ্যালু যেটা আমরা নিলাম এইটাকে আমরা এখানে বসালে CN1 পাবো। একইভাবে CN2 যদি পাই তাহলে এখানে বসালে আমরা CN3 পাবো, অর্থাৎ ওয়েট কন্ডিশনের জন্য ভ্যালুগুলো পাবো। তো এখন একটা এগ্রিকালচার একটা ক্যাচমেন্টে তো ডিফারেন্ট টাইপ অফ সয়েল থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ড ইউজ থাকতে পারে, এবং অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন ওয়েট হতে পারে, ড্রাই হতে পারে, অ্যাভারেজ হতে পারে। তো আমরা অ্যাভারেজের জন্য আগে ওই ওয়েটেড অ্যাভারেজ সিএন ক্যালকুলেট করব, তারপর আমাদের যে কন্ডিশনটা অ্যাপ্রোপ্রিয়েট ওই কন্ডিশনের জন্য আমরা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে বের করে নিয়ে তারপরে আমরা এখান থেকে কার্ভ নাম্বারটা যখন জানা হয়ে যাবে তখন আমরা এই ইকুয়েশনে বসাবো এস পেয়ে যাব, এন্ড ইফ আই নো এস তাহলে এই ইকুয়েশনে বসালে আমরা ফর এ গিভেন পি আর কত এইটা আমরা পাবো। এই ইকুয়েশনটা কিন্তু ডিটারমিন করে বা এই মেথডটা ডিটারমিন করে একটা গিভেন রেইনফল ইভেন্ট থেকে কত রান অফ ম্যাগনিটিউড প্রডিউসড হবে।
এটা তার মানে it gives the volume or amount of direct runoff from a given precipitation আর এইটার পিরিয়ডটা কোন একটা পার্টিকুলার পিরিয়ডে তো নরমালি এটা একদিনের বৃষ্টি থেকে করেসপন্ডিং কত বের করতে পারে তবে 3 দিনের বৃষ্টি থেকেও বের করা সম্ভব কাজে এটা কোনো একটা গিভেন পিরিয়ডে কত বৃষ্টি হলো ইন এ ক্যাচমেন্ট এবং তার রেসপেক্টিভে কত রান অফ হবে এইটা ডাইরেক্ট রান অফ হবে এইটা এস্টিমেট করা হয় মেথডে তো আমরা এটার ইলাস্ট্রেশন হিসেবে আমি তোমাদেরকে প্রপোজ করব যে তোমাদের বইয়ের যেটা অনলাইন দেওয়া আছে তোমার অলরেডি ক্লাস গুগল ক্লাস সাইটে সেখান থেকে তোমরা দেখতে পারো তো এইটা হচ্ছে এক্সাম্পল 5.7টা তোমরা প্র্যাকটিস করবে যেটা পেজ 192 to 94 এ আছে তবে উইথ এ লিটল মডিফিকেশন বইয়ে যেভাবে করা আছে এটা হলো ইন্ডিয়ান কন্ডিশনের জন্য করছে আর আমি সাজেস্ট করব ইউজ দি SCS স্ট্যান্ডার্ড ইকুয়েশন স্ট্যান্ডার্ড SCS CN ইকুয়েশন এটা ইউজ করবে আর বইয়ে দেখবে একটু ভুল করা আছে যদিও ওখানে বলা আছে যে CN2 AMC2 এর জন্য AMC2 এর জন্য ক্যালকুলেট করো কিন্তু তারা AMC3 এর জন্য ক্যালকুলেট করেছে সেটা করবে না তোমরা AMC2 এর জন্য এই ক্যালকুলেশনটা দেখবে এটা ডিফারেন্ট ল্যান্ড ইউজ আছে ডিফারেন্ট সয়েল টাইপ আছে এবং দুইটা কন্ডিশন একটা হলো এটাকে আরবানাইজ করার আগে কি ছিল আরবানাইজ হওয়ার পরে কি হয়েছে এটা তোমরা দেখবে সিমিলার কাইন্ডের প্রবলেম এটা তোমাদের বইয়ের একটা প্রবলেম আমি আজকে তোমাদের এখানে দেখাবো এটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রবলেম 5.13 পেজ 235 এখানে দেওয়া আছে ক্যাচমেন্ট এরিয়া 200 হেক্টর rainfall in a day 15 centimeter which is equal to 150 millimeter আর soil group হচ্ছে তিনটা B C and D whole catchment এ দেখা যাবে যে B গ্রুপের soil আছে 35% of the land আর C গ্রুপ হচ্ছে 40% D গ্রুপ হচ্ছে 25% আর land use টা হচ্ছে 80% রেসিডেন্সিয়াল অর্থাৎ এবং এই রেসিডেন্সিয়ালটা কেমন যেখানে 65% ইমপারভিয়াস আর 20% হচ্ছে পেভড রোড দুইটা মাত্র ল্যান্ড ইউজ আর আমরা AMC2 কন্ডিশন অ্যাজিউম করব তো এটা একটা আরবান এরিয়া সুতরাং এই আরবান এরিয়া 15 সেন্টিমিটার রেইনফল থেকে কত ম্যাগনিটিউড অফ রান অফ হবে ডাইরেক্ট রান অফ এবং এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাবো তো এইটার প্রথমেই তাহলে আমার কি করতে হবে এভারেজ CN ভ্যালু বের করতে হবে ইউজিং দি ল্যান্ড ইউজ এন্ড সয়েল গ্রুপ তো আমরা এখানে দেখো সয়েল গ্রুপ আছে তিনটা সয়েল গ্রুপ বি হচ্ছে 35% আর সয়েল গ্রুপ সি হচ্ছে 40% এন্ড সয়েল গ্রুপ ডি হচ্ছে 25%। তাহলে আমাদের ল্যান্ড ইউজটা হচ্ছে কি রেসিডেন্সিয়াল 80% আর পেভড রোড 20%। তাহলে আমি সয়েল গ্রুপ বি এর জন্য যদি কত পার্সেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে 80% এর 35% হচ্ছে তাহলে 28%। আর যে টেবিলটা ছিল তোমরা ভেরিফাই করে দেখবে যে রেসিডেন্সিয়াল 65% আমরা যদি দেখি রেসিডেন্সিয়াল যেখানে 65% হচ্ছে পেভড এরকম এর জন্য CN এর ভ্যালুগুলো ফর ডিফারেন্ট সয়েল টাইপ কত এটা আমরা এই টেবিল থেকে পেতে পারি। এখানে দেখো রেসিডেন্সিয়াল 65% ইমপারভিয়াস আমাদের সয়েল গ্রুপ আছে তিনটা যেখানে সয়েল গ্রুপ বি সেটা হচ্ছে 85 সয়েল গ্রুপ সি এর জন্য 90 এন্ড সয়েল গ্রুপ ডি এর জন্য 92 এটা আমরা তাহলে এইখানে ইউজ করছি যেমন 85 আর তাহলে 28 into 85 is this much। তো একইভাবে এটা
আমার টোটাল এরিয়া হচ্ছে 80% রেসিডেন্সিয়াল, সয়েল গ্রুপ হচ্ছে 40% অফ দ্যাট। তাহলে 40% এটা যদি এটা আমরা 80 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 32%, আর এটার সিএন হচ্ছে 90, তাহলে প্রোডাক্ট হচ্ছে এই ম্যাগনিটিউড। একইভাবে আমরা যদি সয়েল গ্রুপ ডি হুইচ ইজ 25%, সো 80% এর 25% ইজ 20, আর কার্ভ নাম্বার একটু আগে দেখলাম 92, দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পেলাম। এখন পেভড রোডের জন্য আমি ভ্যালুগুলো টেবিল থেকে নিতে পারি। দেখো পেভড রোড, তাহলে ভ্যালুগুলো হচ্ছে অল 98, বি গ্রুপের জন্য 98, সি এর জন্য এবং ডি এর জন্য। সো আমি এই ভ্যালুগুলো বসালাম। তো তার আগে আমার কত পার্সেন্ট অফ দ্য ল্যান্ড ইউজড পেভড এর জন্য অফ গ্রুপ বি, অফ গ্রুপ সি, অফ গ্রুপ ডি, এটা বের করতে হবে। তাহলে 20% এর 35% হচ্ছে 7, 98 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এই প্রোডাক্টটা পাবো। তারপর 20% এর 40% ইজ 8, 20% এর 25% ইজ 5, তারপর মাল্টিপ্লাই করলাম, আমি এই ভ্যালুগুলো পেলাম। তাহলে আমি দুটা ল্যান্ড ইউজ যেহেতু ইজি, তাহলে দুইটারই আমি প্রোডাক্ট পেলাম। তাহলে এই দুইটা প্রোডাক্ট আমি সবগুলো প্রোডাক্ট যোগ করলাম, তারপর এখান থেকে আমি এভারেজ কার্ভ নাম্বার, এবং এই কার্ভ থেকে আমি যেহেতু টেবিল থেকে নিয়েছি ফর AMC2 কন্ডিশন, তাহলে কার্ভ নাম্বার ফর কন্ডিশন AMC2 ইজ ইকুয়াল টু তিনটা প্রোডাক্টের যোগফল, এবং যেহেতু আমি পার্সেন্টেজ ইউজ করেছি, 100 দিয়ে ডিভাইড করলে আমি 90.6 পেলাম অ্যাভারেজ কার্ভ নাম্বার ফর দি ক্যাচমেন্ট। তো এখন আমি যদি এইটা বসাই তাহলে ম্যাক্সিমাম পসিবল রিটেনশন এটা দেখা যাবে 26.335 মিলিমিটার। এখন এইটা যদি আমি আর প্রেসিপিটেশন হচ্ছে 150 মিলিমিটার, তাহলে 150 আর এটা সাবট্রাক্ট করলাম, আর এইটা ভুল হয়েছে, এটা 150 হবে, নট 58। তাহলে পি প্লাস, কারণ আমার ইকুয়েশনটা হচ্ছে কি, পি প্লাস 0.8 এস, পি প্লাস 0.8 এস, তাহলে এই জায়গাটা হবে 150 প্লাস 0.8 ইন্টু আমরা যে ম্যাগনিটিউডটা অলরেডি ক্যালকুলেট করলাম 26.35, এটা বসালাম, এটা 150 হবে। তাহলে এখান থেকে আমি পেলাম 122.4 মিলিমিটার অফ রান অফ আউট অফ 150 millimeter of precipitation, তাহলে দেখা যাচ্ছে 122.4 millimeter of runoff will be generated. আমি যদি ভলিউম পেতে চাই তাহলে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর আমরা এখান থেকে, তাহলে এইখানে আমি অ্যাজিউম করছি যে আমার এই রানঅফটা ইকুয়ালি জেনারেটেড, অর্থাৎ অথবা আমরা এই ভলিউমটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য এরিয়া, তাহলে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করব আমি, করে আমি এখান থেকে পেয়ে যাব হোয়াট ইজ দ্য ভলিউম অফ রানঅফ, অর্থাৎ 2.448 মিলিয়ন কিউবিক মিটার অফ রানঅফ উইল বি জেনারেটেড। এই প্রবলেমের আরেকটা এক্সটেনশন হলো যে ইয়েস স্যার CN2 এর এখানে কখন আর ভ্যারি হতে পারে, আমি এই জিনিসটা বুঝতে পারি না। CN2 কি হতে পারে, মানে এইখানে অন্য আমরা তো তিনটা দেখলাম না, CN1, CN2, CN3, মানে কখন অন্য কিছু আসতে পারে, বা 1 কখন বের করতে হবে, 3 কখন বের করতে হবে, সেটা আচ্ছা এইটা হয় তোমাকে বলা থাকবে, আর না হয় বলা হবে যে লাস্ট 3-5 ডেজ এর প্রেসিপিটেশন ম্যাগনিটিউড হচ্ছে এত, এবং ল্যান্ডটা গ্রোয়িং, এটা হলো গ্রোয়িং সিজন। তাহলে তুমি এই টেবিলে যাবা, যেমন এই যে টেবিলটা আমরা যেটা দেখছিলাম যে CN1 হবে না 2 হবে না 3 হবে, এইটা নির্ভর করবে লাস্ট 5 ডেতে কত অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন হয়েছে, এবং এটা যদি গ্রোয়িং সিজন হয়। ফর এক্সাম্পল এটা যদি 40, আমি যদি বলি যে লাস্ট 5 ডেতে
এই ক্যাচমেন্টে গ্রোয়িং সিজনে 40 মিলিমিটার অফ প্রেসিপিটেশন হয়েছিল, তাহলে এটা হবে এভারেজ। আর আমি যদি বলি এইটা 70 মিলিমিটার হয়েছিল, তাহলে এটা হবে 3। আর আমি যদি এটা বলি যে 35 মিলিমিটার প্রেসিপিটেশন হয়েছিল, তাহলে এটা হবে CN1, কারণ ইট ইজ লেস দেন 36 মিলিমিটার। তার মানে ইউ হ্যাভ টু কনসাল্ট দিস টেবল। হয় টেবিলটা দিয়ে এবং তোমার ম্যাগনিটিউড অফ দ্য প্রেসিপিটেশন এন্ড সিজন স্পেসিফাই করে দেওয়া হবে, এবং সেখান থেকে তুমি বের করতে পারবা যে whether it is applicable to CN1 or CN3 or CN2. ঠিক আছে? জি হ্যালো, স্যার। বুঝতে পারছো? তাহলে এইটা তোমরা আচ্ছা, এখন এই প্রবলেমটা আর একটা এক্সটেনশন ছিল, সেটা হচ্ছে যে এটা তো আরবান এরিয়া, বাট এটা আরবানাইজেশন হওয়ার আগে এটা ছিল একটা এগ্রিকালচারাল, একটা ফেলোল্যান্ড, গ্রাসল্যান্ড, পেস্চার গ্রাসল্যান্ড ছিল। তাহলে এবং সয়েল টাইপ তো চেঞ্জ হবে না, এবং সেম কন্ডিশনে বৃষ্টি যখন হয়েছে তখন সেম কন্ডিশন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন আর অ্যাভারেজ অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশনে কত ভলিউম অফ রান অফ হয়েছিল। তার মানে ল্যান্ড ইউজ শুধুমাত্র একটা, পেস্চার। তাহলে আমরা সয়েল গ্রুপ বি 100% এর 35% ইজ 35, সবগুলো 40, 25। আর এই পেস্চার ল্যান্ডের জন্য আমরা এইখানে গিয়ে আমাদের এই টেবিল থেকে আমরা দেখতে পারি যে পেস্চার ল্যান্ড হলে এটার ভ্যালুগুলো কত, যেমন পেস্চার, এবং এইখানে whether it is good, fair or poor কন্ডিশন কিনা এটা স্পেসিফাই করা থাকবে। এবং সেখান থেকে আমরা তাহলে যদি ফেয়ার ধরি তাহলে 69 হবে ফর গ্রুপ বি সয়েলের জন্য, এটা হবে 79, এটা 84, এবং আমরা এই ভ্যালুগুলো এখানে তাহলে যদি আমি বসাই যে পেস্চার ল্যান্ড 79, 86 and 89, এই ভ্যালু তিনটা হচ্ছে সয়েল গ্রুপের, ডিফারেন্ট সয়েল গ্রুপের জন্য। তাহলে এখান থেকে আমি 35 into 79 এই প্রোডাক্টটা পেলাম, 40 into 86, 25 into 89, এই তিনটার যোগ করে আমি এখানে 100 দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব কার্ভ নাম্বার ফর অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশন 2। এটা কত? আমরা এটা পেলাম 84.3। এন্ড আমরা যদি SCS এর ইকুয়েশনে বসাই তাহলে স্ট্যান্ডার্ড SCS এর ইকুয়েশনে, তাহলে S is equal to এই ভ্যালুটা পেলাম 47.3, এবং এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশনে বসাই আর এর ইকুয়েশনে ফর দ্য সেম প্রেসিপিটেশন, তাহলে এটা পাবো হচ্ছে 105.2 মিলিমিটার। সো আউট অফ 150 মিলিমিটার রান অফই বেশি হবে। সরি, রান অফটা হচ্ছে আগেরটা ছিল 122.4, এটা হয়ে যাচ্ছে কমে যাচ্ছে বিকজ এটা পেস্চার ল্যান্ড। তাহলে এখান থেকে আমরা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে দিস ইজ দি ভলিউম অফ রান অফ। আগে ছিল 2.1 মিলিয়ন কিউবিক মিটার যখন এটা গ্রাসল্যান্ড ছিল। আরবানাইজেশন হওয়ার ফলে এটা হলো রান অফটা বেড়ে গেল। তাহলে কত পার্সেন্ট বাড়লো? তাহলে আমরা এটা থেকে বের করতে পারি যে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেখা গেল যে 16.6% রান অফ বেড়ে গেছে বিকজ অফ দি আরবানাইজেশন। কেন? একটা এরিয়া যখন আরবানাইজ হয় তখন এখানে পেপ্ট এরিয়া বেড়ে যায়। এগ্রিকালচারাল ল্যান্ডে পেপ্ট এরিয়া অলমোস্ট নাই, সুতরাং এখানে ইনফিল্ট্রেশন বেশি হবে, রান অফ কম হবে, পেপ্ট এরিয়া বেড়ে যায়। আর আরেকটা হচ্ছে যে ন্যাচারাল ক্যাচমেন্টের যে ড্রেনেজ সিস্টেম এটা ইমপ্রুভড হয়ে যায়, ওখানে আরবান ড্রেনেজ সিস্টেম ইমপ্লিমেন্টেড হয়। কাজে এই দুটা কারণে, একটা হচ্ছে রিমুভাল অফ দি এটা ড্রেনেজ ইমপ্রুভমেন্টের জন্য আর ন্যাচারাল ড্রেনেজ ইমপ্রুভমেন্টের জন্য, আর একটা হচ্ছে পেপ্ট এরিয়া বাড়ার জন্য। এই দুইটা কারণে আমরা পরে ডিসকাস করব রান অফটার ফ্যাক্টর গুলোর সময়। তখন এই দুইটা কারণে দেখা যাচ্ছে যে রান অফটা বেড়ে গেছে। এটাও ছিল আরেকটা পার্সেন্টেজ ইনক্রিজ কত, এটাও ছিল পার্ট অফ দি প্রবলেম। আমরা এই মেথডটা দেখলাম, তোমরা প্র্যাকটিস করবে। একটা প্রবলেমই তোমাদেরকে দিলাম 5.8, বইয়ে আরো 5.7, এবং বইয়ে কিন্তু আরো বেশ কিছু প্রবলেম ওয়ার্কড আউট আছে,
এক্সারসাইজ আছে, তোমরা প্র্যাকটিস করবে, তবে ইন্ডিয়ান কন্ডিশনের জন্য না। ইন্ডিয়ান কন্ডিশন, দুইটা কন্ডিশন তারা কনসিডার করেছে, একটা যদি সয়েল ব্ল্যাক সয়েল হয় আর একটা নন ব্ল্যাক সয়েল। তো ওগুলো আমাদের যাওয়ার দরকার নেই, আমরা স্ট্যান্ডার্ড যে মেথডটা সয়েল কনজারভেশন SCRCN মেথড যেটা আছে সেটা আমরা নেব। আমাদের আরেকটা মেথড যেটা আমরা ডিসকাস করব এবং ওয়াইডলি ইউজড এই মেথডটা, সেটা হচ্ছে রেশনাল মেথড। রেশনাল মেথডের এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার 7-এ আছে। রেশনাল মেথডটা ভেরি সিম্পল একটা মেথড, আর এটা কিন্তু ক্যালকুলেট করে একটা ক্যাচমেন্টে আউটলেটে পিক ডিসচার্জ কত আসবে। পিক ডিসচার্জ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ একটা ক্যাচমেন্টের আউটলেটে যদি আমি একটা ড্রেনেজ স্ট্রাকচার, পাম্পই হোক অথবা এইটার কোনো গ্র্যাভিটি একটা কালভার্টে হোক অথবা রেগুলেটরি হোক, এটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে পিক ডিসচার্জটা আমার দরকার। তাহলে রেশনাল মেথড এইটা ডিটারমিন করে পিক ডিসচার্জ এট দ্য আউটলেট ফ্রম এ রেইনফল ইভেন্ট। আর আগেটা ছিল হচ্ছে ভলিউম কত আসছে অথবা কত ম্যাগনিটিউড অফ রান অফ হবে ফ্রম এ গিভেন রেইনফল ম্যাগনিটিউড অর রেইনফল ইভেন্ট, ওটা ক্যালকুলেট করে। তো এই মেথডটা ভেরি সিম্পল। পিক ডিসচার্জ ইজ ইকুয়াল টু CIA, ডার্সিস লর মতো। তো ডার্সিস ল যেমন V is equal to KI, Q is equal to KIA, এটা হচ্ছে CIA। C হচ্ছে রান অফ কোএফিশিয়েন্ট। আমরা যেমন এখানে কার্ভ নাম্বার একটা ইউজ করেছি আগের মেথডে, এইখানে আর একটা প্যারামিটার ইউজ করা হয় C, অর্থাৎ একটা ম্যাগনিটিউড অফ বৃষ্টি থেকে কত রান অফ হলো, তাহলে রান অফ ডিভাইডেড বাই রেইনফল সেম ম্যাগনিটিউড, এটাই হচ্ছে C, অর্থাৎ কত পার্সেন্ট অফ দ্য রেইনফল উইল অকার অ্যাজ রান অফ, এইটা। তো C is known as runoff coefficient and it represents the integrated effect of catchment losses. ক্যাচমেন্টে কি কি লস হতে পারে, যেমন আমরা দেখেছি ইনিশিয়াল লস, ইনফিল্ট্রেশন লস, এই দুইটা হচ্ছে মেজর লস। এই দুইটা লস, এটা এখানে C এর ভ্যালুগুলো তাহলে নির্ভর করবে নেচার অফ দ্য সারফেস। নেচার অফ দ্য সারফেস মানে হচ্ছে ওখানকার সয়েল টাইপ কি, ওখানকার স্লোপটা কেমন, এই দুইটা স্লোপটা আর একটা ফ্যাক্টর, আর নেচার অফ দ্য সারফেস হচ্ছে সয়েল টাইপ and land use, whether it is vegetated cropland না আরবান এরিয়া, তার উপরে নির্ভর করবে, আর স্লোপের উপরে নির্ভর করবে। এবং আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। রেইনফল ইন্টেন্সিটিও কিন্তু C কে ইনফ্লুয়েন্স করে। তো এই দুইটা অর্থাৎ নেচার অফ দ্য সারফেস এন্ড স্লোপের উপরে ভিত্তি করে ডিফারেন্ট C এর ভ্যালু হতে পারে। এই C এর ভ্যালুগুলো টেবিল 7.1 অফ ইওর বুকে দেয়া আছে, এটা আমি আর এখানে কপি করছি না কারণ এটা তো অলরেডি দেয়ার। সো আমরা ওখান থেকে রিড করতে পারবো। আমরা যদি আমার যে ক্যাচমেন্ট আছে এইটার যদি আমি ল্যান্ড ইউজ এবং এটার সয়েল টাইপ আর স্লোপটা জানি, তাহলে ওখান থেকে আমি বের করতে পারবো C এর ভ্যালু কত। আর C এর ভ্যালুটা ভ্যারি করে ফ্রম 0 to 1 থিওরিটিক্যালি। 0 কখন, তার মানে কোনো রান অফ হবে না, তার মানে এটা যদি ইনফাইনাইটলি পারমিয়াবল একটা পারমিয়াবল যদি একটা ক্যাচমেন্ট হয়, অর্থাৎ সবটুকু পানি ইনফিল্ট্রেটেড হয়ে যাবে, রিটেইনড হবে, কোনো রান অফ হবে না। আর C এর ভ্যালু 1 কখন, তখন হচ্ছে যা রেইনফল সবটুকুই রান অফ হবে। তো এইটা অনেক সময় দেখা যায় যে একটা ক্যাচমেন্ট, যেমন আগের ক্যাচমেন্টে আমরা দেখেছি যে ডিফারেন্ট সয়েল টাইপ আছে, ডিফারেন্ট সয়েল ল্যান্ড ইউজ আছে। তাহলে একইভাবে একটা ক্যাচমেন্টের মধ্যে এটা যদি নন হোমোজেনিয়াস ক্যাচমেন্ট হয়, তাহলে দ্য ক্যাচমেন্ট ইজ ডিভাইডেড ইনটু সাব এরিয়াস, এবং তার করেসপন্ডিং C ভ্যালুগুলো আমরা নিয়ে এখান থেকে ওয়েটেড এভারেজ, এরিয়া ওয়েটেড এভারেজ একটা C আমাকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ একটা ক্যাচমেন্টের যদি এরিয়া 1 এর থাকে
যার C1 ভ্যালু, এরিয়া 2 যার C2 ভ্যালু, তাহলে সবগুলোকে প্রোডাক্ট করে সাম আপ করে আমি টোটাল এরিয়া দিয়ে যদি ডিভাইড করি তাহলে এরিয়া অ্যাভারেজ সি পাবো। এটা আমি ইউজ করব এই ইকুয়েশন। আর এ তো এরিয়া অফ দি ক্যাচমেন্ট হুইচ ইজ স্ট্রেট ফরওয়ার্ড, কত একটু আগে যেটা আমরা প্রবলেম করলাম, এটা 200 হেক্টর। তো এটা আমরা এরিয়াটা পাবো। এই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে যখন কোনো একটা ক্যাচমেন্টের, এটা স্মল ক্যাচমেন্টের জন্য ভ্যালিড, এবং কারণ এখানে পিক ডিসচার্জকে বলা হচ্ছে প্রপোর্শনাল টু এরিয়া, কিন্তু খুব বড় লার্জ হলে কিন্তু এটা প্রপোর্শনাল টু এ না, তখন এটা a টু দি পাওয়ার n হয়ে যায়। তো আমরা এটা রেশনাল ফর্মুলাটা ভ্যালিড আপ টু 50 কিলোমিটার স্কোয়ারের সাইজ পর্যন্ত ক্যাচমেন্ট যদি হয় তাহলে এটার জন্য ভ্যালিড। আর এখানে আইটা একটু ট্রিকি। আইটা হচ্ছে ডিজাইন ইন্টেন্সিটি, রেইনফল ইন্টেন্সিটি। তোমাদের রেইনফল ইন্টেন্সিটি পড়ানো হবে ইন্টেন্সিটি অফ দ্য রেইনফল ডিউরিং এ স্টর্ম। একটা বৃষ্টি যখন হয়, একটা স্টর্ম যখন হয়, রেইনফল ইন্টেন্সিটিটা কিন্তু ইউনিফর্ম থাকে না। একটা 6 ঘন্টার বৃষ্টি যদি হয়, 6 ঘন্টাই একই রেটে বৃষ্টি হয় না, একটা সার্টেন রেটে। সবচেয়ে যত আমরা ডিউরেশনটা কম নেব, ইন্টেন্সিটির ভ্যালু তত বেশি হবে। অতএব আমাকে একটা সার্টেন ডিউরেশনের রেইনফল আমাকে কনসিডার করতে হবে, অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ এ সার্টেন ডিউরেশন। ডিউরেশনটা কি হবে? একটা ক্যাচমেন্টের ফুল এরিয়া থেকে যখন বৃষ্টির পানি আউটলেটে আসবে তখনই পিক ডিসচার্জ অকার করবে। কাজেই একটা ডিউরেশন অফ দ্য রেইনফল আমাকে কনসিডার করতে হবে ইকুয়াল টু দি টাইম টেকেন বাই দ্য ওয়াটার টু ট্রাভেল ফ্রম দি ফার্থেস্ট পয়েন্ট অফ দ্য ক্যাচমেন্ট টু দ্য আউটলেট পর্যন্ত ফার্থেস্ট পয়েন্ট থেকে ওয়াটারটা, বৃষ্টির পানিটা ট্রাভেল করতে যে সময় লাগবে, বৃষ্টির ডিউরেশন যদি তার চেয়ে কম হয় তাহলে কিন্তু পিক হবে না। অতএব আমাকে আই এর ইন্টেন্সিটি ভ্যালুটা, অ্যাভারেজ ইন্টেন্সিটি ভ্যালুটা যেটা আমি নেব, পিরিয়ডটা ধরতে হবে ইকুয়াল টু টিসি, যেটা হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশনটা কি? টাইম অফ কনসেন্ট্রেশনটা হচ্ছে টাইম টেকেন ফর এ ড্রপ অফ ওয়াটার ফ্রম দ্য ফার্থেস্ট পার্ট অফ দ্য ক্যাচমেন্ট টু রিচ দি আউটলেট। এটাকে বলা হয় টিসি, টাইম অফ কনসেন্ট্রেশন। তাহলে আই যখন আমি নেব, ডিজাইন রেইনফল ইন্টেন্সিটির ভ্যালুটা যখন আমি নেব, তখন আমাকে চিন্তা করতে হবে যে এই ইন্টেন্সিটি ভ্যালুটা হবে যখন বৃষ্টির বা আমার যে রেইনফলটা আছে তার ডিউরেশন অ্যাটলিস্ট ইকুয়াল টু টিসি, তার চেয়ে বড় হলে অসুবিধা নেই। টিসি টাইম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ক্যাচমেন্টের জন্য কত। তো টাইম অফ কনসেন্ট্রেশন নির্ভর করে বৃষ্টির পানিটা ফার্থেস্ট পয়েন্ট পর্যন্ত যে আসবে, এটা নির্ভর করবে লেন্থ অফ ট্রাভেল, ফার্থেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত অ্যালং দ্য মেইন চ্যানেল যে লেন্থ, এটার উপর নির্ভর করবে, এবং ক্যাচমেন্টের স্লোপের উপরে নির্ভর করবে। এছাড়াও আদার ফ্যাক্টর আছে, বাট এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দিয়ে আমরা টাইম অফ কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করতে পারি, যেটা হচ্ছে এইখানে একটা অনেকগুলো এম্পিরিক্যাল ইকুয়েশনস আছে, মেথড আছে। তার মধ্যে যে মেথডটা ওয়াইডলি ইউজড এটা হচ্ছে কিরপিচ ফর্মুলা। তবে আর একটা জিনিস এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমরা রেইনফল ইন্টেন্সিটি নিব ফর এ স্টর্ম অফ ডিউরেশন ইকুয়াল টু টিসি। সে ফর এক্সাম্পল টিসি যদি 20 মিনিটের বের হয়, 20 মিনিট টাইম লাগবে বৃষ্টির পানিটা ফার্থেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত পৌঁছতে, ডিপেন্ডিং আপন কত লেন্থ অফ ট্রাভেল হলো এবং স্লোপ কত হলো। এই 20 মিনিটের যে ম্যাগনিটিউড অফ রেইনফল অথবা ইন্টেন্সিটি, এটা কিন্তু এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। একটা স্টর্মে যা হবে এই বছর যেটা হবে আর এক বছর ডিফারেন্ট হতে পারে। তো এই জন্য আমরা ডিজাইনে আর একটা ডিজাইন ভ্যালু অফ রিটার্ন পিরিয়ড অর প্রবাবিলিটি অফ অকারেন্স ইউজ করি, যেহেতু এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে এখানে আমরা একটা গিভেন অ্যাক্সিডেন্স প্রবাবিলিটি পি অথবা রিটার্ন পিরিয়ডের জন্য ইউজ করা হয়। এই জিনিসগুলো তোমাদেরকে ডিটেল পড়ানো হবে যখন প্রেসিপিটেশন চ্যাপ্টার এবং ফ্লাড চ্যাপ্টার ডিসকাস করবেন। বাট ফর দ্য কনসেপ্ট আমরা
এখন একটু জাস্ট আচ্ছা, আমরা আজকে তো টাইমটা শেষ, আমরা নেক্সট ক্লাসে আমরা এই দুইটা পয়েন্ট ডিসকাস করব যে আমরা যখন একটা আই এর ভ্যালু নিব, ডিজাইন আই ইন্টেন্সিটির ভ্যালু, প্রথমত হলো যে আমরা টাইম ডিউরেশনটা কনসিডার করলাম। আর একটা ফ্যাক্টর লাগবে হচ্ছে আমাদের রিটার্ন পিরিয়ড অর প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস, বিকজ ওই ডিউরেশনের ম্যাগনিটিউডটা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল। সুতরাং আমাদেরকে একটা প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস অর প্রবাবিলিটি অফ অকারেন্স অথবা রিটার্ন পিরিয়ডের কনসিডারেশন এটা নিতে হবে। এই দুইটা পয়েন্ট আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে আরো প্রবলেম ডিসকাস করব নেক্সট ক্লাস। স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার, একটু লেট ঢোকার কারণে। আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। দাঁড়াও।